জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে দমনে শেখ হাসিনাকে সার্বিক সহযোগিতার অভিযোগে ২৫ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়েছে। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিতভাবে অভিযোগ দাখিল করে। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জড়ো হন শীর্ষ ব্যবসায়ীরা। সেখানে তারা শেখ হাসিনাকে আন্দোলন দমনে সব ধরনের প্রতিশ্রুতি দেন। অভিযোগকারীরা বলেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু তার সহযোগী ব্যবসায়ীদের বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে। তাদের ট্রাইব্যুনালে বিচার করতে হবে। যাচাই বাছাই শেষে শিগগিরই তদন্তের জন্য ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পাঠানো হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আইনে যারা অপরাধী সাব্যস্ত হবে, আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা ইনসাফের পক্ষে কথা বলছি। অপরাধী রয়েছেন, তাদের প্রতিও আমরা চাই যে তাদের প্রতি কোনো প্রকার অন্যায্য কাজ না করা হোক, তাদের প্রতি জুলুম না করা হোক। অপরাধীদেরকেও ইনসাফের দৃষ্টিতে দেখতে হবে। তারা যতটুকু অপরাধ করেছে ততটুকুই শাস্তি তাদের দিতে হবে। আমরা এটিকে পর্যালোচনা করব এবং খুব শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের জন্য। তদন্ত পরবর্তীতে এই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। বলা যায় যে নজিরবিহীন ঘটনা, দেশের শীর্ষ ব্যবসায়ীদের ২৫ জনের বিরুদ্ধে, তা আবার মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে দুপক্ষ থেকে। আপনি সেখানে পুরোটা সময় ছিলেন, বিস্তারিত জানাবেন। লোপা, অনেকটা তাই। দেখুন, আজকে জুলাই অভ্যুত্থানের ১.৫ বছরেরও বেশি সময় পর বলতে গেলে এই মামলা দায়ের হলো এবং সেইখানে আজকে যাকে কেন্দ্র করে আজকের এই মামলার অন্যান্যদের অভিযোগকে, দুঃখিত, মামলা না, যে অভিযোগটি দায়ের করা হয়েছে সেই অভিযুক্তরা মূলত শেখ হাসিনাকে কেন্দ্র করে। তো তার মৃত্যুদণ্ডেরও প্রায় কয়েক মাস সময় পেরিয়ে গেছে সেই রায়ের, এবং এই প্রশ্নটি আমরা শুরুতে করেছিলাম যে এতদিন পরে কেন, কারণ এই প্রশ্নটি এসছে। তো সেখানে তারা বলেছেন যে এই বিষয় নিয়ে তারা দেখছিলেন যে কারণ এর ভিতরে অনেক ব্যবসায়ী এরই মধ্যে বিভিন্নভাবে অভিযুক্ত আছেন, কারণ মামলা চলছে এবং অনেকেই ধরাছোঁয়ার বাইরে, এবং তারা বিভিন্নভাবে এখনও ষড়যন্ত্র করছেন, এখনও নানান ধরনের পরিকল্পনার অংশ তারা হতে চাচ্ছেন, এরকম অভিযোগের কথাও কিন্তু তারা বলেছেন। আজকে তারা সেই অভিযোগ নিয়ে এখানে এসছেন এবং অভিযোগ দাখিল করেছেন। দেখুন, এটি এখনো পর্যন্ত অভিযোগ হলেও এর কিন্তু আলাদা একটা গুরুত্ব আছে, কারণ প্রতিটি মামলাই এভাবেই অভিযোগ আকারে শুরু হয়। শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই ট্রাইব্যুনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা মনে করা হতো যেটিকে, সেটিও কিন্তু এরকম অভিযোগ দেওয়া হয়েছে, তারপরে সেটির প্রাথমিক তদন্ত হয়েছে, দেন এটি আনুষ্ঠানিকভাবে মামলা হয়েছে, তারপরে বিচার বা রায়ের দিকে গেছে। তো সুতরাং এটিরও গুরুত্ব রয়েছে। এবং এই ক্ষেত্রে দেখুন, মূলত তারা এখানে নামগুলো সরাসরি প্রকাশ করেননি, কিন্তু তারা এটি আমাদেরকে ধারণা দিয়ে গেছেন, সেখানে ছবি দেখিয়েছেন যে ওই অনুষ্ঠানে যারা যারা প্রথম দিকে ছিলেন যে ব্যবসায়ীরা, তো সেইখানে আমরা এবং তাদেরকেই তারা অভিযুক্ত করেছেন। তো যেটি দেখা গেছে, এবং আমরা বিভিন্ন সোর্স থেকে যে খবর পেয়েছি যে সেই অভিযোগপত্রে কিন্তু এই তথ্য দেওয়া হয়েছে বা সেই আবেদনটি করা হয়েছে যে গত বছরের জুলাই আন্দোলনে যখন ছাত্র জনতার আন্দোলন চলছিল, বেশ তুঙ্গে আন্দোলন, সেই সময় ২২ জুলাই ইন্টারনেট বন্ধ থাকাকালীন এখান থেকে খুব কাছে রাজধানীর যেই ওসমানী স্মৃতি মিলনায়তন, সেই মিলনায়তনে একটি অনুষ্ঠান করা হয়েছিল। সেখানে দেশের শীর্ষ ব্যবসায়ীরা সবাই জড়ো হয়েছিলেন এবং সেই অনুষ্ঠান থেকে শেখ হাসিনাকে এই আন্দোলন দমনের সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন এবং সেইভাবেই তারা কাজ করেছিলেন। সেই অভিযোগপত্রে এটিও বলা হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি, যে সেখানে এই প্রত্যেক ব্যবসায়ীরা যখন কথা বলছিলেন, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে কিভাবে শেখ হাসিনাকে বা তৎকালীন সরকারকে সহযোগিতা করা যায় সেই প্রতিশ্রুতি দিচ্ছিলেন। সেখানে আরও ২-৩০০ ব্যবসায়ী তারা উপস্থিত হয়ে হাতে তালি দিয়ে তার সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন। এইখানে দেখুন, আমরা কিছু যদি এখানে বলি, দেশের শীর্ষ মোটামুটি যে বড় বড় গ্রুপগুলো যারা রয়েছে প্রায় প্রত্যেকের কিন্তু এখানে অভিযুক্ত করা হয়েছে, এবং তারা বলেছেন, বিশেষ করে যেমন এস আলম গ্রুপের নাম এখানে এসছে, সেখানে বলা হয়েছে যে বিভিন্ন খবরের উদ্ধৃতি দেওয়া হয়েছে যে পরবর্তীতে ৫ আগস্টের পরেও প্রায় ৪.৫ কোটি টাকার সহায়তা বিভিন্নভাবে আওয়ামী লীগকে করেছে বলে এরকম অভিযোগও তারা সেখানে দিয়েছে। সেখানে তারা উল্লেখ করেছে যে এই যেই শেখ হাসিনাকে যে সহযোগিতা করা এবং বিভিন্ন সময় আর্থিকভাবে সহযোগিতা করা, এটি আন্দোলন দমনে উৎসাহ দেওয়া, ষড়যন্ত্রের অংশ হওয়া, এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩-এর ২ ধারার
উপ অনুচ্ছেদ 6 অনুযায়ী কিন্তু এটা মানবতা বিরোধী অপরাধ, সুতরাং তারা এখানে সেই অপরাধের বিচার দাবি করেছেন। এখানে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যিনি এখানে এসেছিলেন সেখানে বেশ কয়েকজন, কিন্তু তার ভিতরে রিফাত রশিদ যিনি এই আন্দোলনের সভাপতি তিনি এখানে কথা বলেছেন এবং তিনি বলছিলেন যে যদি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয় তাহলে এই ব্যবসায়ী যারা রয়েছেন তারা সরাসরি সেখানে প্রতিশ্রুতি দিয়েছেন, সুতরাং তারা সেই ক্ষেত্রে কিন্তু এখানে অভিযুক্ত। দেখুন এখানে বসুন্ধরা গ্রুপের নাম এসছে, সেখানে চেয়ারম্যান এসছে, মেঘনা গ্রুপের নাম এসেছে, প্রাণ আরএফএল গ্রুপের নাম এসেছে, মানে তারা যেই ছবি দেখিয়েছে সেইখানে তারা সেটি বলার চেষ্টা করেছেন। একই সাথে এখানে বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান তার বিচার চলছে, আমরা সেটি বলেছিলাম, তাকে জিজ্ঞেস করেছিলাম তার কথা তারা বলেছেন। এখানে দোকান মালিক সমিতির যিনি সভাপতি তার কথা বলা হয়েছে, ওই সময়ের বিজিএমই এর সভাপতি যিনি, এফবিসিসি এর সভাপতি যিনি ছিলেন, বিকেএমই এর সভাপতি যিনি ছিলেন তাদের নাম এসছে। মোটামুটি দেশের ওই সময় যারা শীর্ষ ব্যবসায়ী ছিলেন এবং ওই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা বলেছেন যে তারা এখানে অভিযুক্ত এবং এখন এই যে অভিযোগটি দায়ের করা হয়েছে সেটি ট্রাইব্যুনাল, আমরা যেটি দেখেছি ট্রাইব্যুনালের প্রসিকিউশন অন্যান্য অভিযোগও যেভাবে তারা নেয় প্রাথমিকভাবে তারা এটি আমলে নিয়েছেন, কিন্তু সেটি যাচাই বাছাই করা হবে। এইখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে, আইনগত দিক আছে, সেটি হচ্ছে অভিযোগ যে কেউ দাখিল করতেই পারেন। এখন অভিযোগ দাখিল করা মানেই কিন্তু মামলা শুরু হয়ে যাওয়া না। আপনি এরই মধ্যে শুনেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তামিম তিনি যেটি কথা বলেছেন, খানিকটা দর্শকদের শোনানো হয়েছে যে সেখানে বলেছেন যে তারা এটি যাচাই বাছাই করবেন, কারণ অভিযোগ দেওয়া না দেওয়া যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির বিষয়, তিনি অভিযোগ দিয়ে গেছেন। এখন এই ব্যবসায়ীরা সত্যিকার অর্থেই তাদেরকে সহযোগিতা করেছে কিনা সরকারকে সেই সময়, এর ভিতরে কতজন আসলে অভিযুক্ত সেটি প্রাথমিক তদন্ত হবে, তদন্ত সংস্থা সেটি তদন্ত করবেন এবং তদন্তের পরে যদি সরাসরি সত্যতা মেলে যারা মানবতা বিরোধী অপরাধের সাথে বিভিন্নভাবে ফ্যাসিলিটেট করেছেন কিনা, অ্যাসিস্ট করেছেন কিনা, সেই ধরনের তথ্য উপাত্ত মিললে তাদের বিরুদ্ধে মামলা হবে, প্রসিকিউটর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। জি জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর একটি হোটেলে 3 দিন ব্যাপী দক্ষিণ এশীয় উচ্চ শিক্ষা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করা হয়, চাকরি খোঁজা থেকে কেন উদ্যোক্তা হতে পারি না এমন প্রশ্ন রাখেন প্রধান উপদেষ্টা। তরুণদের স্বপ্ন দেখার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। আজ থেকে শুরু হওয়া 3 দিন ব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন চলবে 15 জানুয়ারি পর্যন্ত। সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধি সহ মোট 30 জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। Job comes from the tradition of slavery. You slave for somebody. You don't like the job, but আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় শুধু চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করা হয়, এর পরিবর্তন করে তরুণদের স্বপ্ন দেখতে পারতে হবে। এখন হলো নির্বাচনের সময়, ফেব্রুয়ারি মাসে ভোটের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। From the very day we are born, we are creative. Even as a baby, we are creative. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চতুর্থ দিনের মতো চলছে আপিল শুনানি। সকাল 10টায় শুরু হয়েছে শুনানি, চলবে বিকাল 5টা পর্যন্ত। আজ 211 থেকে 280 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। 4 দিনের কার্যক্রমে এ পর্যন্ত 173 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সোমবার তৃতীয় দিনে 71টি আপিল নিষ্পত্তি শুনানি হয়। শুনানিতে 41 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। 25 জনের আপিল মঞ্জুর হয়নি, আর 4 জনের আপিল আবেদন স্থগিত করা হয়েছে এবং 1 জন তার আপিল প্রত্যাহার করেছেন। গত রবিবার 57 জনের প্রার্থিতা বৈধ হিসাবে বিবেচিত হয়, আর শনিবার প্রার্থিতা ফিরে পান 51 জন। আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। আপিল শুনানির বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আজও তো আপিল শুনানি চলছে চতুর্থ দিনের মতো, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি, সেখানে এখন পর্যন্ত কতজন প্রার্থিতা ফিরে পেয়েছেন আজ, আর কতজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে?
দেখুন, প্রথম ভাগের যে শুনানি পর্ব সেটি শেষ হয়েছে, দুপুর 1টা পর্যন্ত সেটি ছিল। এরপরে বিরতির পরে আবারও দ্বিতীয় ভাগের শুনানি কিছুক্ষণ আগেই শুরু হলো, সেটি চলমান আছে। প্রথম ভাগের শুনানিতে 36টি আপিল আবেদন শুনানি করা হয়েছে, সেখানে 23টির মতো আবেদনকে মঞ্জুর করা হয়েছে এবং 12টি আবেদন বাতিল করা হয়েছে এবং একজন অনুপস্থিত ছিলেন শুনানিতে। পরবর্তীতে তিনি সুযোগ পাবেন কিনা বা তিনি আদৌ আসবেন কিনা সেটা আসলে নির্বাচন কমিশন পরে সিদ্ধান্ত নিয়ে জানাবে। একটি বিষয়, এই যে শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং যারা বাতিল হয়েছেন তাদের মধ্যে আমরা যেটি দেখেছি যে আজকে ঋণ খেলাপির কারণে বাতিলের সংখ্যাটা বেশি, সেটা আমরা দেখেছি। সেটা স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রেও দলীয় প্রার্থীদের ক্ষেত্রেও। যেমন যদি বলি, নোয়াখালী 5 আসনে বাংলাদেশ দুঃখিত জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির একজন প্রার্থী, তার আবেদনটি বাতিল করা হয়েছে। মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারি, তার বিরুদ্ধে অভিযোগ ছিল ঋণ খেলাপির, যদিও প্রার্থী নিজে দাবি করেছেন যে এই ঋণ খেলাপির তথ্যটি তিনি জানতেন না এবং নির্বাচন কমিশনের কাছে তিনি সহায়তা দাবি করেছেন। নির্বাচন কমিশন যেটি বলেছে যে তারা অবশ্যই প্রার্থীদের প্রতি সহানুভূতিশীল, তবে আইনের ঊর্ধ্বে তারা যেতে পারবেন না, সেই সুযোগটি তাদের কাছে নেই। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যারা বাতিল হয়েছেন তাদের 1% ভোটার তালিকার সমর্থনযুক্ত যে তালিকা নির্বাচন কমিশনে দিতে হয়, সেখানে গড়মিল পাওয়া গেছে এবং সেই গড়মিল যে ভুল রিটার্নিং কর্মকর্তা পেয়েছেন সেটির সপক্ষে কিন্তু তারা তেমন দলিলাদি দাখিল করতে পারেনি, তাই তাদের আবেদনটি নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আর এই যে আপিল শুনানি হচ্ছে, এখানে যদি কোনো প্রার্থী অসন্তুষ্ট হন নির্বাচন কমিশনের রায়, তাদের কিন্তু উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। তবে অবশ্যই তার সপক্ষে প্রয়োজনীয় প্রমাণাদি থাকতে হবে। আরও একটি বিষয়, এই যে শুনানি চলছে সেটি 18 জানুয়ারি পর্যন্ত চলবে এবং মোট 645টি আপিল আবেদন করা হয়েছে নির্বাচন কমিশনে। এই 18 জানুয়ারি পর্যন্ত বাকি আপিল আবেদনগুলোর নিষ্পত্তি করা হবে এবং গত 3 দিনে মোট 210টি আপিল শুনানি হয়েছে এবং এর মধ্যে নিষ্পত্তি করা হয়েছে 198টি আবেদন, অর্থাৎ বাতিল এবং মঞ্জুর দুই সংখ্যায় এখানে অন্তর্ভুক্ত। আর এই যে আপিল আবেদন চলছে, এর মধ্যে জাতীয় পার্টির একাধিক প্রার্থী রয়েছে, আজও রয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামেরও একাধিক প্রার্থীর আবেদন আজ রয়েছে দিনের দ্বিতীয় ভাগের শুনানিতে এবং একেবারে দিন শেষে বলা যাবে আজকের দিনে ঠিক কতটি আবেদন বাতিল হলো এবং কতজনকে ঠিক অপেক্ষমান রাখা হলো, সেই তথ্যটি দিন শেষে জানা যাবে এবং দলভিত্তিক তথ্যগুলো আসলে ঠিক বিকেল 5টার পরেই বলা যাবে। এখন পর্যন্ত এই ছিল। সুলতানা জাহান বিতু, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে সর্বশেষ তথ্য জানতে পারবো। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে 153 জনের কাছে রয়েছে বৈধ আগ্নেয়াস্ত্র, যার মধ্যে 103 জনই ব্যবসায়ী। যদিও এসব অস্ত্র 14 ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহার করা যাবে না। অন্যদিকে নির্বাচন সামনে রেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের গানম্যান দেয়ার। বিশ্লেষকরা বলছেন, ভোট সুষ্ঠু করতে নিরাপত্তার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেন 2568 জন। যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে 1842 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা পাওয়া যাবে 18 জানুয়ারি। বৈধ ঘোষিত প্রার্থীদের হলফনামার তথ্য অনুযায়ী 153 জনের কাছে বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এদের মধ্যে বিএনপির 92, জাতীয় পার্টির 12, জামাতে ইসলামের 4 ও ইসলামী আন্দোলনের 5 জন। এছাড়া অন্যান্য দলের 12 জনের কাছে বৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। আর স্বতন্ত্র 28 প্রার্থীও বৈধ আগ্নেয়াস্ত্র থাকার কথা হলফনামায় দিয়েছেন। গেল 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর সম্ভাব্য প্রার্থী ও বিভিন্ন দলের নেতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এই পরিপ্রেক্ষিতে নির্বাচনের আগে প্রার্থী, রাজনৈতিক দলের নেতাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গানম্যান ও ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার কথা জানায় সরকার। পরে আবেদনের ভিত্তিতে 20 জনকে দেয়া হয় গানম্যান। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সিদ্ধান্ত অস্বাভাবিক নয়। সরকারের পক্ষে কাউকে নিরাপত্তা দেওয়া সম্ভব না, নিরাপত্তা দিতে হয় সরকারের এজেন্সিগুলোর মাধ্যমে। তো এই আসলে সরকার এবং এজেন্সিকে আলাদা না, সরকার আর এজেন্সি সব মিলেই রাষ্ট্র। সুতরাং রাষ্ট্র নিরাপত্তা দেয় তার কাঠামোর মাধ্যমে। এখন এই কাঠামোগুলো যদি সমন্বয় না হয়, এই কাঠামোগুলো যদি সিরিয়াস না থাকে, এই কাঠামোগুলো যদি লিডারশিপের অভাব থাকে, তাহলে আমরা অনেক সময় চ্যালেঞ্জে পড়ে যাই।
তবে যাকে নিরাপত্তা দেয়া হচ্ছে তার প্রকৃত ঝুঁকি যথাযথভাবে মূল্যায়ন করা জরুরি বলে মনে করেন এই বিশ্লেষক। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনতার দলের চেয়ারম্যান ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। মোহাম্মদ শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই একটু জানতে চাই যে একদিকে বলা হচ্ছে প্রার্থীরা বৈধ অস্ত্র ব্যবহার করতে পারবেন না, আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঝুঁকিও বাড়ছে। এই অবস্থার উন্নতি করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি একেবারেই স্ববিরোধী এবং আমার ব্যক্তিগতভাবে আমি প্রার্থী এবং আমারও কিন্তু বৈধ আগ্নেয়াস্ত্র আছে। তো এর মধ্যে ইতোমধ্যে যেটা হয়েছে আপনার ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত যে অস্ত্রগুলি মানে ছিল এগুলি জমা দেওয়ার ব্যাপারে একটা নির্দেশ দেওয়া হয়েছিল। একটা পরিপত্র জারি করা হয়েছিল। এটার উদ্দেশ্য হলো আওয়ামী পিরিয়ড যেটা আছে এই সময়ের মধ্যে যাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে এই অস্ত্রগুলি ব্যক্তির কাছে রাখাটা সরকার নিরাপদ মনে করছে না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যারা পুরানা যাদের আমাদের লাইসেন্স তাদের ক্ষেত্রে এই বিধি কিন্তু প্রযোজ্য নয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যদি যেমন ব্যক্তিগতভাবে আমার অস্ত্র আছে কিন্তু আমি যখন অ্যামুনিশন কেনার জন্য অনুমতি চাইলাম তখন স্থানীয় প্রশাসন জানালেন যে না এই মুহূর্তে অস্ত্র অ্যামুনিশন কেনার অনুমতি দেওয়া সম্ভব না। তাহলে কথা হচ্ছে যে যারা ঝুঁকিপূর্ণ প্রার্থী তাদের নিরাপত্তার ব্যাপারে কি হবে? এমনকি নির্বাচন আচরণবিধিতে আমরা যখন এলাকায় যাচ্ছি সাথে ৮-১০টা মোটরসাইকেল যাচ্ছে, সেখানে পর্যন্ত স্থানীয় প্রশাসন মানে খবরদারি করছেন যে ঠিক আছে যে এটা নির্বাচন আচরণবিধির ভঙ্গ হচ্ছে কিনা। এখন এটি তো বলা ব্যক্তিগতভাবে হয়েছে যে যে যারা ঝুঁকিতে আছেন প্রার্থী তাদের সাথে গানম্যান দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে বা গানম্যান দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু কারা ঝুঁকিতে আছেন এই বিষয়টি কিভাবে নিরূপণ করা হচ্ছে? এইটা নিরূপণ করার কোনো সুযোগ নাই। এখন দেখুন সবচেয়ে বড় যেটা ঝুঁকি, আওয়ামী লীগকে ব্যান করার ফলে এই নির্বাচনটা কিন্তু ভারসাম্যহীন হচ্ছে। ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত? আমরা তো দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কেউ জড়িত। সো এত বড় একটা তাদের তো অনেক শক্তি সামর্থ্য আছে। এ বাদেও দেখুন প্রায় ১,০০০ থেকে ১৫০০ অস্ত্র এখন আপনার বাইরে রয়েছে যেগুলো লুট হয়েছে বা পুলিশের কাছ থেকে হাতছাড়া হয়েছে। এই অস্ত্রগুলি উদ্ধারের ব্যাপারে সরকারের কোনো বালাই নেই, কোনো দায়িত্ব নেই এবং দায়িত্বহীন কথাবার্তা একাধিকবার বলে যাচ্ছে। আপনি দেখুন সেনাবাহিনী মাঠে আছে, এটা খুবই সহজ একটা ব্যাপার ছিল। কিন্তু সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। দ্বিতীয়ত হচ্ছে দেখুন আওয়ামী লীগের যারা ভালো মানুষ বা যাদের বিরুদ্ধে বড় ধরনের অপরাধ নাই, তারাও তো নির্বাচন করার আগ্রহী। তারাও কিন্তু এখন নির্বাচন করতে পারছে না। সুতরাং এই ভারসাম্যহীনতার মধ্যে আপনি বড় ধরনের দুর্ঘটনা যে ঘটবে এটাই স্বাভাবিক। এবং আপনি দেখুন এটা খুবই ভাড়াটে খুনিকে দিয়ে একজন প্রার্থীর উপরে আক্রমণ করা খুব সহজ একটা বিষয়। এভাবে কতজনকে পুলিশ নিরাপত্তা দেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন আপনি যেটা করলেন যে কিভাবে বুঝবো যে আমার নিরাপত্তা আমি ঝুঁকিতে আছি? এটা তো অ্যাসেস করা খুবই ডিফিকাল্ট। সার্বিকভাবে পরিস্থিতিটা ঝুঁকিপূর্ণ। এজন্যই যেটা জি, একটা লুট হওয়া ভারসাম্যহীন অস্ত্রের কথা নির্বাচন। আপনিও বললেন। সেক্ষেত্রে সার্বিক নির্বাচনী পরিবেশে এই যে অস্ত্রগুলো লুট হয়েছে, যেগুলো উদ্ধার হয়নি, এর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? আর ভোটাররাই বা কতখানি নিরাপদ একটু সংক্ষেপে জানাবেন। না, ভোটারদের নিরাপত্তাহীনতা যেটা সেটা হচ্ছে তাদের ভীতি, তাদের মামলার ভীতি। এখন আমি গ্রাসরুট লেভেলে তৃণমূল লেভেলে দেখছি যে বলতে পারেন যে একটা এলাকায় যারা আওয়ামী সংগঠনের সাথে কোনোভাবে নাম লিখিয়েছে তারাই আজকে ঘরে থাকতে পারছে না। তাদেরকে এখনো পুলিশ ধরছে, মামলা বাণিজ্য হচ্ছে। সুতরাং ভোটারের একটা বিশাল অংশ প্রচন্ড আতঙ্কের মধ্যে আছে। মানে ভোট দেওয়া তো দূরের কথা, তারা বাড়িতেই থাকতে পারছে না। সুতরাং এরকম একটা ভীতিময় একটা অবস্থার মধ্যে এটা যে প্লেন লেভেল ফিল্ড নেই এবং সরকার যে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তাতে আমি নিশ্চিত। এবং উপরন্তু আওয়ামী সরকারের সময় বিভিন্ন অঙ্গ সংগঠনের যে পরিমাণ টাকা পয়সা যে পরিমাণ অস্ত্রশস্ত্র তাদের হাতে আছে সেটা দিয়ে আমার ধারণা অল্প সময়ের মধ্যে অনেকগুলি দুর্ঘটনা ঘটবে, যেটার সামাল দেওয়ার যেটা নিরাপত্তা দেওয়ার সরকারের সামর্থ্য নেই। এ বাদেও সরকার যে বিভিন্ন সময় যে আইনগুলি করছে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে সেগুলির ব্যাপারে সরকার মোটেই আন্তরিক নয়। সরকার যেন তেনভাবে জি, একটা মোহাম্মদ নির্বাচন শামীম দিয়ে। কামাল, আপনার বক্তব্য আমার কাছে স্পষ্ট। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদুর রহমান মান্না।
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে নির্বাচন কমিশনকে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনকালীন পরিবেশ স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। আসন্ন নির্বাচনে কোন আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, আসন সমঝোতার ভিত্তিতে যে আসনে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে সেখান থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে বগুড়া 2 ও ঢাকা 18 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আপনারা আছেন বিরোধীহীন সংবাদ দুপুরে। সংবাদে আরও যা থাকছে। নিখোঁজ ও অপহৃত শিশুদের উদ্ধারে মিসিং আর্জেন্ট নোটিফিকেশন, মুন অ্যালার্ট চালু। শিশুদের বন্ধু হবে পুলিশ। মোবাইল ফোন আমদানিতে শুল্ক 25% থেকে কমে হলো 10%। জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপন জারি। চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর হাতে আটকের পর জিজ্ঞাসাবাদের সময় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিএনপি নেতাকর্মীরা জানান, সোমবার রাতে সেনা সদস্যরা জীবননগর পৌর এলাকায় অভিযান চালায়। এ সময় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিএনপি অফিসে নিয়ে যান তারা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায় সেনাবাহিনী। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি জানাজানির পর তার স্বজন ও দলের লোকজন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এরপর জীবননগর হাসপাতালে যান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ সময় তারা জানান, বিএনপি নেতার মরদেহ ময়না তদন্ত করা হবে। এরপরই মামলা করার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাসও দেন তারা। এ ঘটনার সর্বশেষ তথ্য জানাতে চুয়াডাঙ্গা থেকে যোগ দিয়েছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, এই ঘটনার পর তো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন এবং মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে কিনা? মানিক আকবর, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই ঘটনার পর এখন এলাকার পরিস্থিতি কেমন চোখে পড়ছে আপনার, আর মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে কিনা? ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ এবং দলীয় নেতাকর্মীরা জীবননগর হাসপাতালের সামনে এসে অবস্থান নিয়েছিলেন। আমি একটু দেখানোর চেষ্টা করি। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। তার প্রধানতম কারণ হচ্ছে মরদেহ ময়নাতদন্তের জন্য এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে চুয়াডাঙ্গা হাসপাতালের মর্গে। সেখানে ময়নাতদন্ত হবে। এখানে ঘটনাস্থলে এসেছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা হচ্ছে মরদেহ নিয়ে গেছেন। আর পাশাপাশি জেলা বিএনপির সভাপতি এবং সেক্রেটারি তারাও ছিলেন। তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এবং বলেছেন শান্ত থাকতে। তো এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মামলা হয়নি। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, জনতার উদ্দেশ্যে বলা হয়েছে যে এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। যদি কেউ দোষী থাকে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে এবং ময়না তদন্ত করে সঠিক তদন্ত প্রতিবেদনটি জনতার সামনে উপস্থাপন করা হবে। আর জেলা বিএনপির দুই নেতা যারা এখানে এসেছিলেন, সভাপতি এবং সেক্রেটারি, তারাও বলেছেন যে তারা এখান থেকে হাসপাতাল থেকে মরদেহ মর্গে নিয়ে যাওয়া এবং সেখানে ময়নাতদন্ত হওয়া পর্যন্ত সার্বক্ষণিক তারা থাকবেন প্রশাসনের সাথে এবং থেকে যাতে সঠিক চিত্রটি উঠে আসে সেই বিষয়ে তারা সচেষ্ট থাকবে। তো সব মিলিয়ে জানতে চাই যে তিনি কি আগে থেকে অসুস্থ ছিলেন কিনা বা শারীরিক কোনো জটিলতা ছিল কিনা, পরিবারের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে এ বিষয়ে কেউ কি কোনো মন্তব্য করেছে? না, এই বিষয়ে এখনো স্পষ্ট নয়। আর সেনা কর্মকর্তারা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কথা বলেননি। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়
এখানে এসে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন এবং সেখানে তারা বলেছেন যে কোনো মূল্যে এটা নিশ্চয়তা প্রদান করা হবে। জি মানিক আকবর, আপনাকে অনেক ধন্যবাদ। ফরিদপুরের ভাঙায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুপক্ষের অন্তত 25 জন আহত হয়েছেন। ভোর 6টা থেকে সকাল 10টা পর্যন্ত উপজেলার সরইবাড়ি গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি মোকাবেলায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে হাবিবুর রহমান তালুকদার ও কবির খান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। দুদিন আগে শহীদ খানকে মারধর করে কবির খানের লোকজন। এছাড়া 2 দফায় শহীদ খানের লোকজনের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এর জেরেই সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। যে জমি জায়গার কে কেন্দ্র করে দুই পক্ষের ভিতরে দ্বন্দ্বের সৃষ্টি হয়, তারই জের ধরে আজকে সকালে দুই পক্ষের ভিতরে উত্তেজনা দেখা দেয়। সুধী সমাজের লোকজন ছিলেন, ওনারা আমাদেরকে সহায়তা করেছে। ওনাদের সহায়তায় আমরা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত উদ্ধারে জাতীয় জরুরি সতর্কতা ব্যবস্থা মিসিং আর্জেন্ট নোটিফিকেশন বা মুন অ্যালার্ট সেবা চালু করেছে পুলিশ। সকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে এই সেবার উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ সিবগাতুল্লাহ। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও অ্যাম্বার অ্যালার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে এই মুন অ্যালার্ট সেবা কাজ করবে। এজন্য আলাদা টোল ফ্রি হেল্পলাইন 13219 চালু হয়েছে। উদ্বোধনের পর মোহাম্মদ সিবগাতুল্লাহ বলেন, হারিয়ে যাওয়া বা অপহৃত শিশুদের দ্রুততম সময়ে ফিরিয়ে আনতেই এই বিশেষ উদ্যোগ। ভুক্তভোগীদের বিষয়ে তথ্য পাওয়ার পর সিআইডি থেকে এই অ্যালার্ট জারি হবে। নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত সন্ধান পেতে তথ্য প্রযুক্তি ব্যবহারে ফেসবুক, মেট্রো রেল, ব্যাংকের বুথ সহ বিভিন্ন স্থানে এই অ্যালার্ট কাজ করবে বলেও জানান তিনি। আমাদের এই প্রত্যয়ে প্রতিটি যে একটি বাচ্চাকেও যেন হারিয়ে যেতে না হয় এবং হারিয়ে যাওয়া বাচ্চাদের ব্যাপারে, মিসিং চিলড্রেনের ব্যাপারে নীরবতার দিনগুলো শেষ করে আমরা কথা বলতে চাই। এটার জন্য আপনারা জেনেছেন যে আমাদের বিভিন্ন রকম যে মিডিয়াগুলো আছে, আমরা কিভাবে কাজ করতে পারি। এটা একার পক্ষে বাংলাদেশ পুলিশ কিন্তু এটি করতে পারবে। হাসপাতালে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর চাপ বেড়েছে। আগারগাঁওয়ের শিশু হাসপাতালের তথ্য অনুযায়ী নভেম্বর ও ডিসেম্বরে বহির্বিভাগে সেবা নিয়েছে প্রায় ৬২,০০০ শিশু। ৭,০০০ শিশু ভর্তি হলেও অপেক্ষা করতে হচ্ছে কয়েকদিন। শুধু ডিসেম্বরেই এই হাসপাতালে মারা গেছে ১৩৪ নবজাতক। শিশু হাসপাতালের জরুরি বিভাগে ৭ মাসের শিশু সোহাকে নিয়ে এসেছেন মা। কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছে সে। চিকিৎসকরা বলছেন ২ মাসে ঠান্ডাজনিত রোগীর চাপ বেশি। অ্যাজমা, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন অঞ্চল থেকে আসছে শিশুরা। ঠান্ডা কাশিজনিত সমস্যা নিয়ে পেশেন্টগুলো বেশি আসছে, সাথে পাতলা পায়খানা, বমি, এই সমস্যাগুলো সাথে নিয়ে আসছে। এটা সাধারণত মেনলি এখন এই উইন্টার সিজনে ভাইরাল কজটাই, কারণ এই টাইমটায় ভাইরাল সারভাইভটা বেশি থাকে। নবজাতক শিশুদের অবশ্যই স্পেশাল কেয়ার নেবেন। তাদের নাক, কান, হাত পাগুলো যেন ঢেকে রাখেন এবং গরম রাখার চেষ্টা করবেন। রুমটা আলো বাতাস যেন যেমন থাকবে তেমন রোদটা যেন ঢোকে সেই ব্যবস্থা করবেন। এবং একটু বড় বাচ্চা যারা, তাদের পানি, তরল খাবার এগুলো একটু বেশি বেশি করে দেবেন। পুষ্টিকর খাবারগুলো নিশ্চিত করবেন। গত ২৪ ঘন্টায় নিউমোনিয়ায় ৪৭ জন, অ্যাজমায় ৩১ জন, সাধারণ সর্দি জ্বর নিয়ে ২০৯ জন ও শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে ২৮৭ শিশু বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে। শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যারা শিশু আছে প্রত্যেকটা ঘরে ঘরে ঠান্ডা কাশির পরিমাণটা বেড়ে গেছে। ঠান্ডা কাশি বেড়েছে, যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে সেটাও বেড়েছে এবং আমরা প্রচুর রুগী পাচ্ছি যাদের ঘন ঘন ঠান্ডা কাশি হচ্ছে এবং ঠান্ডা কাশি সহজে ভালো হচ্ছে না। ডায়রিয়া রুগীও হঠাৎ করে বেড়ে গেছে। ঢাকা তো বটেই, ঢাকার আশেপাশে যেহেতু অনেক বেশি শীত, ঢাকার বাইরে থেকে প্রচুর রুগী আসছে। ২৪ ঘন্টায় শিশু হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে, আর ডিসেম্বরে মারা যায় ১৩৪ শিশু। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 10% নামানো হয়েছে। এতে আমদানি শুল্কের চাপ কমেছে 60%। মঙ্গলবার এনবিআর এর প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন কর কাঠামোতে মোবাইল সেট আমদানিতে সামগ্রিক শুল্কের বোঝা 61.80% থেকে কমে 43.43% নেমে এসেছে। এছাড়া যন্ত্রাংশ বা উপকরণ আমদানির শুল্ক 10 থেকে কমিয়ে 5% করায় স্থানীয় মোবাইল সংযোজন শিল্প উৎসাহিত হবে। প্রজ্ঞাপনে বলা হয়, নতুন কর হারে 30,000 টাকার বেশি মূল্যের আমদানি করা মোবাইল সেটের দাম 5,500 টাকা কমবে। একই শ্রেণীর দেশে সংযোজিত মোবাইল সেটের দাম 1,500 টাকা পর্যন্ত কমবে, যার ফলে বৈধ আমদানি ও স্থানীয় উৎপাদন বাড়বে বলে মনে করে এনবিআর। একই সাথে অবৈধ ফোনের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর পে স্কেল দিতে পে কমিশন কাজ করছে। এই সরকার তা বাস্তবায়ন করতে পারবে কিনা তা কমিশনের রিপোর্টের উপর নির্ভর করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এদিকে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের ইস্যুতে বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। উপদেষ্টা জানান, 60,000 গাড়ি চালককে প্রশিক্ষণ দেয়া হবে বিআরটিএ, বিএমইটি সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে। এজন্য বিশ্বব্যাংক অর্থায়ন করছে বলে জানান তিনি। তাদের মধ্যে 40,000ই নতুন চালক, মূলত বিদেশে পাঠানোর জন্যই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি জানান, দক্ষ চালক তৈরিতে মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করতে চায় সরকার। বৈঠকে 1,55,000 লিটার সয়াবিন তেল ও সার কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি। সবার ঢাকা অ্যাপের পাসওয়ার্ড পাচ্ছে না ঢাকা উত্তর সিটি। অভিযোগ করেও মিলছে না প্রতিকার। 12 লাখ টাকার অ্যাপ তৈরিতে খরচ দেখানো হয়েছে 4.25 কোটি টাকা। তবুও অ্যাপটির নিয়ন্ত্রণ কর্পোরেশনের হাতে নেই। গণঅভ্যুত্থানের পর লাপাত্তা নির্মাণ প্রতিষ্ঠান। এখন নতুন করে বিকল্প ভাবছে সিটি কর্পোরেশন। নাগরিক সেবা সহজ করতে সবার ঢাকা নামে একটি মুঠোফোন অ্যাপ তৈরি করেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নাগরিক অভিযোগ দিলে 72 ঘন্টার মধ্যে সমস্যার সমাধানেও আশ্বাস দেওয়া হয়। সমস্যাগুলো সমাধানের জন্য ডিএনসিসি প্রশাসনের কাছে সরাসরি উত্থাপন করতে পারবেন। কিন্তু 4.25 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই অ্যাপের নিয়ন্ত্রণই পাচ্ছে না ডিএনসিসি। অ্যাপের নিয়ন্ত্রণ চেয়ে নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালেট মিস্ককে চিঠি দিলেও সাড়া মেলেনি। প্রোফাইল ও নোটিফিকেশন সেকশন। 2021 সালের 10 জানুয়ারি সবার ঢাকা অ্যাপের উদ্বোধন করা হয়। এরপর কিছুদিন চালু থাকলেও এখন একেবারে বন্ধ অ্যাপের কার্যক্রম। অভিযোগ আছে, সাবেক মেয়রের মেয়াদকালে 30 গুণের বেশি অর্থাৎ 3,71 লাখ টাকা ওই অ্যাপ তৈরিতে ব্যয় হয়েছে। এরপরও অ্যাপের নিয়ন্ত্রণ কর্পোরেশনের কাছে নেই। এখন বিকল্প ভাবছেন বর্তমান প্রশাসক। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা মনে করি আরেকটি সরকারি প্রতিষ্ঠান যখন দায়িত্ব নেবে, তখন পেমেন্টটাও আমাদের জন্য এক ধরনের ট্রান্সপারেন্ট থাকে। এখানের মধ্যে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ থাকে না, এটা আমরা এনশিওর করছি। আর দ্বিতীয় হচ্ছে যে আইসিটি মন্ত্রণালয় তো সারা জীবনই থাকবেন, তো তারা যখন আমাদের আইসিটি সার্ভিসটা দিবেন তখন এটা সাস্টেন করবে। সুতরাং এগুলো যেন কখনো বন্ধ না হয়ে যায় সেভাবে চিন্তা করতে হবে, স্পেশালি যেটা উইচ ইজ ডাইরেক্টলি রিলেটেড উইথ পাবলিক সার্ভিস। পাবলিক সার্ভিসের ক্ষেত্রে আমাদের কখনো মেয়াদ হিসেবগুলো হবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই অ্যাপের সাথে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সরকার পরিবর্তনের সাথে, মেয়র পরিবর্তনের সাথে তো এই অ্যাপসের যে কন্ট্রোল সেটার পরিবর্তন এবং সেটার যারা কাজ করেছেন তাদের হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বরঞ্চ এই পুরো বিষয়টার তত্ত্বাবধান থাকার কথা ছিল কর্পোরেশনের নিজস্ব, এবং তারাই এটার মাধ্যমে নাগরিকদের সেবা এবং সেবার যে ইভালুয়েশন মূল্যায়ন সেটা করবে। এইটা আসলে অ্যাপসের কাজ। এখন আমরা দেখছি যে এখন হঠাৎ করে কর্পোরেশন বলছে যে এই অ্যাপসের বিষয়গুলো আমরা বুঝে পাইনি, যারা করেছেন তারা লাপাত্তা। এভাবে তো রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান চলে না। এ বিষয়ে বক্তব্য জানতে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালেট মিস্কের সাথে ফোনে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। এবং তাদের এলাকার সমস্যাগুলো। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ভারতের পশ্চিমবঙ্গেও দেখা দিয়েছে নিপাহ ভাইরাসের সংক্রমণ। সেখানকার উত্তর 24 পরগনা জেলার বারাসাতে 2জন নার্সের শরীরে নিপাহ ভাইরাসের অস্তিত্ব মিলেছে। তারা বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের 2 জনের অবস্থাই গুরুতর। আক্রান্তরা ওই হাসপাতালেরই কর্মী।
তাদের মধ্যে একজন কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের নিজ বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে বারাসাতের কর্মস্থলে ফিরিয়ে আইসোলেশনে রাখা হয়। আরেকজনও একই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরই মধ্যে বিশেষ টিম গঠন করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের সংস্পর্শে থাকা ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। আর এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।